time response analysis. Time response. Time response analysis. Okay, তো time response analysis জিনিসটা কি? The time response of a system is the output of the system as a function of time when subjected to a known input. When subjected to a known input. The time response of a system is the output of the system. এটা একটা সিস্টেমের আউটপুট as a function of time, যেটা টাইমের ফাংশনে আমরা লিখি when subjected to a known input, যখন আমরা ইনপুটটা জানতে পারি at that time আমরা টাইম রেসপন্স অ্যানালাইসিস করতে পারি। একটা এক্সাম্পল নিলেই বুঝতে পারবে কি। ওকে, দেখো এই টাইম রেসপন্স অ্যানালাইসিসকে আমরা দুটো পার্টে ভাগ করি। একটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স, ওকে, আর একটা হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স। ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেট এই দুটোর মধ্যে তফাৎ কি বা কি জিনিস বলতে পারবে? হোয়াট ইজ ট্রানজিয়েন্ট, হোয়াট ইজ স্টেডি স্টেট? একদম 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 একদম। তাহলে তোমরা যদি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস পড়ে থাকো ইয়েতে নেটওয়ার্ক থিওরিতে, দেখবে ইন্ডাক্টরের চার্জিং টাইমটা এরকমভাবে হয়। তাহলে এই যে টাইমটা যে সময় ইন্ডাক্টরটা চার্জ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ট্রানজিয়েন্ট পিরিয়ড বা টেম্পোরারি পিরিয়ড। ট্রানজিয়েন্টের সেম মিনিং হচ্ছে টেম্পোরারি। আর এই যে কনস্ট্যান্ট টাইম যেটা, এটাকে আমরা বলছি স্টেডি স্টেট টাইম। তা এই দুটো মিলেই অ্যাকচুয়ালি টাইম রেসপন্স। তাহলে আমরা যে ডিসি সার্কিটের সময় এরকম এই যে ছবিটা দেখাই, এটা অ্যাকচুয়ালি ডিসির ওয়েভ ফর্ম নয়। ডিসির ওয়েভ ফর্ম অ্যাকচুয়ালি এরকম হয়, এরকম, ঠিক আছে? আবার যখন ইন্ডাক্টর নিজেকে ডিসচার্জ করে, তখন আবার এই পথে ডিসচার্জ করে নিজেকে এরকমভাবে। এইটাও আমাদের কি, আবার এইটাও ট্রানজিয়েন্ট টাইম। তাহলে এটা আমাদের চার্জিং টাইম, এটা আমাদের ডিসচার্জিং টাইম। এটাও ট্রানজিয়েন্ট টাইম, এটাও ট্রানজিয়েন্ট টাইম। এইটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট টাইম। ওকে, তো সিটি ইকুয়ালস টু CTR ব্র্যাকেটে T প্লাস CSS T, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে সিটিটা কি স্যার? সিটিটা হচ্ছে টোটাল টাইম রেসপন্স। টোটাল টাইম রেসপন্স। CTRটা কি? ট্রানজিয়েন্ট টাইম, ট্রানজিয়েন্ট টাইম রেসপন্স। ট্রানজিয়েন্ট টাইম রেসপন্স। CSSটা কি? স্টেডি স্টেট টাইম রেসপন্স। ওকে, স্টেডি স্টেট টাইম রেসপন্স। এবার কিছু আমাদের স্ট্যান্ডার্ড, আমরা যখন টাইম রেসপন্স অ্যানালাইসিস করছি তখন কিছু আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আছে, যে ইনপুটগুলোর উপর বেস করে আমরা এই অ্যানালাইসিসগুলো করি। তো কিছু স্ট্যান্ডার্ড ইনপুটের মধ্যে কি কি স্যার? তাহলে স্ট্যান্ডার্ড টেস্ট
ইনপুটস, যে ইনপুটগুলোর উপর বেস করে আমরা অ্যানালাইসিসটা করব, টাইম রেসপন্স অ্যানালাইসিস। তাহলে ফার্স্ট হচ্ছে স্টেপ রেসপন্স বা স্টেপ ফাংশন বলো। 2 নম্বর হচ্ছে র্যাম্প ফাংশন। এগুলো এর আগে কোথাও পড়েছো? স্টেপ, র্যাম্প, নেটওয়ার্ক থিওরিতে কেউ পড়োনি এগুলো? স্যার ভালো পড়া নাই। নামগুলো শুনেছিলে? হ্যাঁ স্যার। ওকে। প্যারাবোলিক ফাংশন। নেক্সট হচ্ছে ইম্পালস ফাংশন। অ্যাকচুয়ালি বিটেকের পড়াশোনাটা কেমন বলো তো, আমিও তো করেছি বিটেক। যে সেমিস্টার হচ্ছে সেই সেমিস্টারে সব ভালো করে পড়ে সেমিস্টার শেষ, পরের দিন সবাই মাথা থেকে ওগুলোকে ফরম্যাট করে দেয়, এটাই মেন সমস্যা। আমারও তাই ছিল। আর প্রতি সেমিস্টারের শুরুতে মনে হয় তো যে এই সেমিস্টারে ভালো করে পড়বো, তাই না? হ্যাঁ স্যার। এটাই সমস্যা। যাই হোক, আমি ফাইনাল ইয়ারে এসে কোনো রকম গেটটা জাস্ট পাস করে, শুধু পাস করেছি, করে এমটেক ভর্তি হয়েছি। এমটেকে গিয়ে আমি সব পড়েছি এগুলো। বিটেকে সত্যি আমার ডিমোশন হয়েছে বিটেকে। আমি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ভুলে গেছিলাম, ডিমোশন হয়ে গেছে। বিটেকে এরকম বাজে অবস্থা ছিল। তো স্ট্যান্ডার্ড জবের জন্য প্রিপারেশন নিচ্ছ? হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ, ওই তো লাস্ট ইয়ারে গিয়ে আমি তো অ্যাকচুয়ালি আমি ডিসাইডেড ছিলাম যে আমি কোনো আইটি কোম্পানিতে জব করব না। তো আমি ওই জন্য ওই সব অ্যাপটি ট্যাপটি ওই সব করিনি কোনো কিছু। আমি টেকনিক্যাল পড়তাম। 4th ইয়ারে গিয়ে ভাবলাম আমার দ্বারা হবে না ভাই, আমি ইংলিশে কথা বলতে পারি না, তো বেকার আইটি কোম্পানিতে গিয়ে নেবে না, বেকার গিয়ে লাভ নেই। তো আমি ওই জন্য আমার কোর সাবজেক্ট ভালো করে পড়ে কোনো রকম গেটটা পাস করেছি শুধু, বুঝলে? তারপরে ভালো স্কোর এসছে অনেক, 4বার কোয়ালিফাই করেছি। এমটেকে আমি পড়াশোনাটা করেছি মেনলি। স্টেপ ফাংশন। স্টেপ ফাংশনে কি হয়? স্টেপ ফাংশন অ্যাকচুয়ালি একটা স্টেডি স্টেট ইনপুট বলতে পারো, ঠিক আছে? স্টেপ ফাংশন মানে স্টেপ রেসপন্স বা স্টেপ ফাংশন এইরকম হয় দেখতে, একদম অ্যাজ লাইক ডিসির মতো বা স্টেডি স্টেট ডিসি। তো এর ম্যাগনিটিউডটা আমি ধরলাম এ, এইটা আমাদের আরটি আর এইটা আমাদের টাইম। ওকে, এটা আমাদের এফ অফ টিও বলতে পারো, আরটি, এফ অফ টি, জি অফ টি, নো প্রবলেম। এইটা আমাদের ম্যাগনিটিউড এ। ওকে, তো এই যদি এটা স্টেপ ফাংশন হয় তাহলে আমি এখানে এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে। যদি এটা ইউনিট স্টেপ হয় তাহলে এ ইকুয়াল টু কত হবে ম্যাগনিটিউড বলো? 1 হবে। তাহলে আমি স্টেপ ফাংশনের জন্য আমি বলতে পারি RT equals to A, RT equals to A for step function. এটা কি? ম্যাগনিটিউড y অ্যাক্সিস বরাবর। RT equals to আমি 1 বলতে পারি ফর ইউনিট স্টেপ ফাংশন। ওকে, তাহলে এই আরটির যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি কি হবে বলো? এক্স্যাক্টলি, গুড। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট স্টেপ, তাহলে আরটা হয়ে যাবে ক্যাপিটাল আর,
টাইম ডোমেনটা হয়ে যাবে ফ্রিকোয়েন্সি ডোমেন, আর 1টা হয়ে যাবে 1/s। আই থিঙ্ক এগুলো তো সবার মনে আছে, তাই না বলো? আমি তো প্রথম দিন তোমাদের কিন্তু ল্যাপ্লাস করিয়ে নিয়েছি ওই জন্য। ওকে, ল্যাপ্লাস ছাড়া কিচ্ছু নেই কন্ট্রোল সিস্টেমে, একটা মানে একটা চ্যাপ্টারও হবে না উইথাউট ল্যাপ্লাসে। অন্তত বেসিক্স আইডিয়াটা মাস্ট রাখতেই হবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে, তাহলে এইটা আমাদের স্টেপ ফাংশন দেখতে কেমন হয়, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে তোমাদের রিপ্রেজেন্ট দ্য স্টেপ ফাংশন বা রিপ্রেজেন্ট দ্য ইউনিট স্টেপ ফাংশন। এইটুকু যতটুকু আমি লিখেছি এইটুকুই লিখতে হবে, আর বেশিও না কমও না। চলো নেক্সট, র্যাম্প ফাংশন। র্যাম্প ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার কার্ভ। তাহলে এইটা যদি আমাদের ফাংশন অফ টি হয় বা আর টি দিয়ে আমরা লিখছি, আর এইটা যদি আমাদের টাইম হয় টি দিয়ে, তাহলে দিস ইজ দ্য কার্ভ অফ র্যাম্প। এটা হচ্ছে র্যাম্পের কার্ভ। তাহলে এটা যদি 0 হয়, এটা ইকুয়াল টু আর টি ইকুয়ালস টু কী লিখবো তাহলে বলো? টি। এটা কিসের, এটা কি কার্ভ? স্ট্রেট লাইনের, এটা স্ট্রেট লাইন না, একটা স্ট্রেট লাইন ফ্রম অরিজিন, তাই তো? তাহলে এটাকে আমরা লিনিয়ার কার্ভ বলতে পারি তো? লিনিয়ার বলো গো, ইজ ইট লিনিয়ার? হ্যাঁ, দেখো y ইকুয়ালস টু mx প্লাস সি, এটা আমাদের স্ট্রেট লাইনের কার্ভ। তাহলে এই যখনই সি টার্মটা থাকবে, তার মানে স্ট্রেট লাইন যেখানে ইচ্ছা হতে পারে, বাট অরিজিনে হবে না। এবার তুমি সিটাকে সরিয়ে দিলে, এই সিটাকে সরিয়ে দিলে, এটার মানে হচ্ছে এইটাকে যদি আমি প্লট করি, এই জিনিসটাকে, এখানে এমটা হচ্ছে স্লোপ, এইটাকে যদি আমি প্লট করি, মানে ওয়াই আর এক্স দুজনই চেঞ্জ হচ্ছে, এইখানেও আর টি আর টাইম এই দুটো চেঞ্জ হচ্ছে। তাহলে এমটা যদি 1 ধরে নিই, ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে, সেরকমই আর টি ইকুয়ালস টু টি হচ্ছে যখন স্লোপটাকে আমরা 1 ধরেছি। ওকে, এবার এই ইকুয়েশনটা আর ইকুয়েশনটা সেম, এখানে কনস্ট্যান্টটা 1 আছে। এইটার মতো ইলেকট্রিক্যালে আরেকটা ইকুয়েশন আছে, কি বলো তো? ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, আরটা কনস্ট্যান্ট, ভি আর আই ভেরিয়েবল, তাই না? তাহলে আমরা কি বলি, হোয়াট ইজ লিনিয়ার এলিমেন্ট? লিনিয়ার এলিমেন্ট কাকে বলে? যে এলিমেন্টগুলো ওহমস লকে মেনে চলে। ওহমস ল কাকে মেনে চলে? ওহমস ল নিজেই লিনিয়ার ইকুয়েশনকে মেনে চলে, তার জন্য ওহমস লটা লিনিয়ার ইকুয়েশন, বা ওহমস ইজ আ লিনিয়ার ইকুয়েশন। আর ওহমসকে যারা মেনে চলে তারা সবাই লিনিয়ার এলিমেন্ট। যে সার্কিটগুলো ওহমস লকে মেনে চলে তারা লিনিয়ার সার্কিট, আর যারা ওহমস লকে মেনে চলে না তারা লিনিয়ার বা নন লিনিয়ার সার্কিট বা নন লিনিয়ার এলিমেন্ট। ওকে, বেসিক কনসেপ্টগুলো কিন্তু স্ট্রং চাই। তো সেমভাবে এই যে আমি যখনই এখানে সিটা এমএক্স প্লাস সিটাকে উঠিয়ে দেব, এই যে কার্ভটাকে যদি ড্রয়িং করি, আমরা এরকম অরিজিন থেকেই পাবো। সে এই যে এটা পাবো না এটা পাবো না এটা পাবো, এগুলো ডিপেন্ড করছে এম এর ওপর, স্লোপ কতটা নিচ্ছ তুমি। স্লোপ যদি 1 নিয়ে নাও, তাহলে তুমি পুরোপুরি এটাকে 40 ডিগ্রি বরাবর পাবে, 45 ডিগ্রি। এটা তো 90, পুরোপুরি 45 ডিগ্রি। লম্ব বাই ভূমি কার আসে গো? সাইন কস ট্যান কার? ট্যান তো, ট্যান থিটা। তাহলে থিটা যদি 45 ডিগ্রি হয়, বা ট্যান কত ডিগ্রির ভ্যালু? 1, 45 ডিগ্রি। তাহলে যখন আমি 1 নিচ্ছি, তখন আমার কার্ভটা কি একদম 45 অ্যাঙ্গেল বরাবর যাবে। ক্লিয়ার অর নট? 45 বরাবর, বুঝেছো তো? যখন আমরা এম এর ভ্যালু 1 নিচ্ছি, তখন এইভাবে যাচ্ছে। তো এইটাই অ্যাকচুয়ালি র্যাম্প ফাংশন। র্যাম্প ফাংশন কিছুই না, একটা লিনিয়ার ইকুয়েশন। ওকে, তো আর টি ইকুয়ালস টু টি বা ওয়াই ইকুয়ালস টু এম, বোথ আর সেম থিং। তাহলে এটার যদি আমি এবার ল্যাপ্লাস করি, টেকিং ল্যাপ্লাস লিখতে পারো, তাহলে আমরা ক্যাপিটাল আর ইন্টু এস ইকুয়ালস টু কি পাবো বলো? টি এর ল্যাপ্লাস কি হবে?
1/s square. হ্যাঁ 1/s²। ভুলে গেলে হবে না কিন্তু, t⁴n এর ল্যাপ্লাস কি ছিল? Factorial by s to the power n plus 1. হ্যাঁ n+1। তাহলে এটাই করেছি আমি, এখানে t⁴1 আছে মানে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 বাই s⁴1+1 মানে 2, s এর পাওয়ার 2। ক্লিয়ার? চলো নেক্সট, র্যাম্প হয়ে গেল। এবার আমরা আসছি প্যারাবোলিক ফাংশন। তোমরা কিন্তু একটা জিনিস জানাচ্ছ না আমাকে, তোমাদের মেশিন থেকে কিছু সমস্যা হচ্ছে কিনা পড়ে, বা কিছু বুঝতে পারছো কিনা জানাতে হবে কিন্তু, পরে পরীক্ষার আগে বললে হবে না। প্রতি সপ্তাহে তোমরা 2টো করে ভিডিও দেখো মেশিনের, দিয়ে যে কোনো একটা ক্লাসে আমাকে বলো যে স্যার আমি এই 2টো ভিডিও দেখেছি, আমার এখানে এখানে এই প্রবলেম, ব্যাস তাহলেই তো হয়ে গেল। আলটিমেট তোমার ডাউটও সলভ হয়ে গেল, পড়ানো হয়ে গেল, ব্যাপার একই। না বললে কিন্তু মুশকিল। প্যারাবোলিক ফাংশন, তাহলে ইকুয়েশনটা কেমন হবে এটা? আর টি ইকুয়ালস টু টি স্কোয়ার, ওকে, আর টি ইকুয়ালস টু টি স্কোয়ার। তাহলে কি লিখবো? ক্যাপিটাল অফ আর এস ইকুয়ালস টু 2/s⁴, তাই না? 2/s⁴। ওকে, চলো নেক্সট কি আছে? 4 নম্বর হচ্ছে ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশন হচ্ছে, ইম্পালস কথার মানে কি বলতে পারবে? হোয়াট ইজ ইম্পালস? ইম্পালস ফাংশন মানে একটা স্মল টাইমে অনেক অনেক বড় আউটপুট বা হিউজ আউটপুট। বুঝতে পেরেছো? লাইক ধরো এটা একটা সাইন কার্ভ, আঁকবে না, এই ছবিটা আঁকবে না, জাস্ট বুঝে নাও। এই ছবিটা এখানে আঁকা থাকলে ভুলভাল পরে সমস্যা হবে। ধরো একটা সাইন কার্ভ, হট করে ভোল্টেজ বেড়ে গেছে, তাহলে আমরা এরকম স্পাইক পাই কার্ভের মধ্যে। আমরা যদি সিআরওতে চেক করি তাহলে আমরা এরকম একটা স্পাইক পাবো, ঠিক আছে? এই যে স্পাইক, এইখানকার ভোল্টেজটা নর্মাল ভোল্টেজের থেকে অনেক বেশি না? হাই ভোল্টেজ ডিউ টু দ্য হাই ভোল্টেজ। তাহলে এইখানে যে ভোল্টেজটা হলো, এই টাইম পিরিয়ডটা দেখো, এই যে গ্যাপটা অনেক ছোট একটা টাইম। তাহলে এই যে স্মল টাইমে তুমি একটা হিউজ আউটপুট পাচ্ছ, দ্যাট ইজ কল্ড আ ইম্পালস। ওকে, তার মানে যে কোনো জিনিস, এটা আমি একটা তোমাকে ভোল্টেজের ওয়েভফর্ম নিয়ে বোঝালাম। তো যে কোনো জিনিস, ধরো তোমার কোথাও ফোর্সের দরকার, তাহলে অল্প টাইমে যদি অনেক বেশি ফোর্স দিয়ে দেয়, তাহলে সেটাকে আমরা বলবো ইম্পালসিভ ফোর্স। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে তো আমি কি বললাম? স্যার হ্যাঁ বলো। ইম্পালস কথাটার মানে হচ্ছে স্মল টাইমে হিউজ আউটপুট, অনেক ছোট টাইমে অনেক বেশি আউটপুট। বুঝতে পেরেছ? এইটাই ইম্পালস, যেটা আমি বোঝালাম এর আগে। এই দেখো, এইখানে ধরো একটা স্পাইক তৈরি হয়েছে, এই টাইম পিরিয়ডটা অনেক ছোট একটা টাইম না? এই যে এইখান থেকে এটা স্মল টাইম। তাহলে এই স্মল টাইমে তুমি যে হিউজ আউটপুটটা পাচ্ছ, এইটাই হচ্ছে ইম্পালস। স্মল টাইমে হিউজ আউটপুট, দ্যাট ইজ কল্ড আ ইম্পালস, আর কিচ্ছু না। ওকে, তো ইম্পালসের যখন আমরা ছবি আঁকি এইরকম হয় কিছুটা।
ওকে, এই জায়গাটা একটু মোটা করে দাও, কারণ ইম্পালসের ওরকম কোনো কার্ভ নেই, বুঝতে পেরেছো? স্মল টাইমে এখানে বোঝানো হচ্ছে যে এইটা একটা ছোট্ট টাইমে অনেক বেশি আউটপুট, এটাই বোঝানো হচ্ছে। তো ইম্পালসকে, এটা আমাদের টি, আর এটা আমাদের ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে। ওকে, তো এইখানে আমাদের আর অফ টি ইকুয়ালস টু কী হয়, ডেল অফ টি হয়। এই ডেল অফ টিটাই ইম্পালস ফাংশনকে ইন্ডিকেট করে। ডেল অফ টিটাই কী করে, ইম্পালস ফাংশনকে ইন্ডিকেট করে। তাহলে এটার যদি আমি ল্যাপ্লাস করি কী হবে বলো? বলেছি আমি তোমাদের, বলো কী হবে? ইম্পালসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 হয়, ঠিক আছে? তো ইম্পালসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী হয়, 1 হয়, ঠিক আছে? লাস্ট কি ছিল, সাইনোসয়েডাল ফাংশন। চলো সাইনোসয়েডাল দেখে নাও। সাইনোসয়েডাল ফাংশন, তাহলে কিছুই না, সাইন ফাংশনকেই সাইনোসয়েডাল বলছি আমরা। এত ছবিগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে না, ঠিক আছে? তো এইটার জন্য আমাদের, এটা যদি আমাদের টাইম হয়, এটা আমাদের ফাংশন অফ টি, তাহলে ফাংশন অফ টি ইকুয়ালস টু সাইন ওমেগা টি। ওকে, তাহলে এটার যদি আমরা ল্যাপ্লাস করি, টেকিং ল্যাপ্লাস, কি হবে স্যার, ক্যাপিটাল আর ইন্টু এস ইকুয়ালস টু, সাইনের ল্যাপ্লাস কি হয় বলো? স্যার ওমেগা বাই এস স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। হ্যাঁ, ওমেগা বাই এস স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। ওকে, তো এইখান থেকে একটা শর্ট কোশ্চেন 100% পাবে, একদম গ্যারান্টি আমার এক্সামে, ভালো করে দেখে যাবে। চলো নেক্সট, এবার আমরা আসছি ফার্স্ট অর্ডার সিস্টেমে, টাইম রেসপন্স ফর আ ফার্স্ট অর্ডার সিস্টেম। Time response for a first order system, দাঁড়াও তো আমি রেকর্ডিং বসিয়েছি। হ্যাঁ, টাইম রেসপন্স ফর আ ফার্স্ট অর্ডার সিস্টেম। ওকে, দেখো response of the first order system with unit step input. আগে consider a first order system, consider a first order system with unity feedback, with unity feedback, তাহলে GS equals to কি হবে, 1/ST। কি করে হচ্ছে আমি বলছি, ST, টিটা কি বলতো, অ্যাকচুয়ালি 1/S হতো। টিটা যখন আমরা কন্ট্রোল সিস্টেম পড়ছি তখন আমাদের এখানে কি আসবে, টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে? তো সব জায়গায় 1/ST, এস এর সঙ্গে টিটা মাল্টিপ্লাই থাকবে, টাইম কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই হয়ে আসবে। টাইম কনস্ট্যান্ট কি লিখিয়ে দিচ্ছি, যারাও ওয়েট অ্যান্ড ওয়াচ। আর GS HSটা কি, 1, কেন স্যার, ইউনিটি ফিডব্যাক বলেছে। তাহলে আমরা যদি CS/RS করি, তাহলে আমরা কি জানি, CS/RS ইন্টু GS/1 প্লাস GS ইন্টু HS ট্রান্সফার ফাংশন। তাহলে এটা তো আমি প্রমাণ করে দেখিয়েছিলাম তোমাদের। এখন আমাদের GS কত, 1/ST, আর HS কত, 1 প্লাস 1/ST ইন্টু 1।
তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসবে 1/st + 1। এটাকে ক্যালকুলেট করো, নিচের st কেটে যাবে, এখানে st + 1 এটা আসবে। তাহলে যদি আমাদের ইউনিটি ফিডব্যাক সিস্টেম হয় ফর ফার্স্ট অর্ডার, তাহলে কি হবে 1/st + 1 ট্রান্সফার ফাংশন। তাহলে স্যার এখানে এই জিএসটা st কেন হলো, এইটা তো একটা বড় কোশ্চেন। তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেম কাকে বলে, যেখানে এস এর পাওয়ার 1 থাকবে, দ্যাট ইজ আ ফার্স্ট অর্ডার সিস্টেম। তাহলে লিখে নাও একটু, a control system in which the highest power of s in the denominator of its transfer function is equal to 1 is called the first order control system. First order control system. ওকে, তাহলে ফার্স্ট অর্ডার কন্ট্রোল সিস্টেম কি তোমরা বুঝতে পারলে, যেখানে ডিনোমিনেটর পার্টটা যেটা থাকবে সেখানে এস এর পাওয়ার 1 থাকবে, দ্যাট ইজ কল্ড আ ফার্স্ট অর্ডার কন্ট্রোল সিস্টেম। ওকে, তাহলে এই ছবিটা কেমন হবে স্যার, এটার ছবিটা দেখো। কন্ট্রোল সিস্টেম দারুণ মজাদার সাবজেক্ট, ঠিক আছে, একটু রিলেট করে যদি পড়তে পারো, আর বাড়িতে একটু বই পড়তে হবে কিন্তু, তবেই স্যার যতই পড়াক, বইয়ের উপরে তো আর স্যার নয়, তো বই একটু পড়ো, দেখবে দারুণ লাগবে সাবজেক্টটা। এটা প্লাস, এটা মাইনাস, তাহলে ফিডব্যাক, এখানে ফিডব্যাক লুপে কত হবে, 1 হবে, তাই না? এখানে কি বলেছে, ইউনিটি ফিডব্যাক সিস্টেম, তাই না? ওকে, তাহলে এই জিনিসটাকে যদি আমরা সলভ করি তাহলে কেমন পাবো, RS equals to 1/st, ও সরি 1/st + 1 হবে, তো এই যে এটা ইন্টু ইকুয়ালস টু CS, তাই না? এই ছবিটা পাবো। এবার তোমাকে যদি বলা হয় যে রেসপন্স অফ দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম উইথ ইউনিট স্টেপ ইনপুট, এবার এইটা আমাদের ফার্স্ট অর্ডার সিস্টেম, এইটুকু আমরা বুঝলাম। তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমটা কি, তার ট্রান্সফার ফাংশন কি, সব বুঝতে পেরেছি। এবার বলেছে যদি ইনপুটে যদি স্টেপ ইনপুট দেয়া হয় তাহলে আউটপুট কি হবে। কোশ্চেনটা কি বললাম ভালো করে শোনো, যদি ইনপুটে স্টেপ ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুটটা কি হবে। তাহলে ইনপুট এখানে কোনটা আমাদের RS, তাহলে আউটপুট CS, তাহলে সেটা বের করতে বলেছে। চলো বের করি, নেক্সট পেজে আসো, লেখা হয়েছে তো সবার। ওকে, রেসপন্স of the first order system with unit step input CS by RS equals to 1/ST plus 1। এবার তাহলে আউটপুট ইকুয়ালস টু আমরা কি জানি 1/ST plus 1 into RS। আমি নিচের এইটা উপরেরটা আউটপুট, নিচেরটা ইনপুটটাকে গুণ করে দিলাম,
তাহলে ইনপুটটা ওরা কি বলেছে, ইনপুট বলেছে ওরা স্টেপ ইনপুট, তাহলে RS এর জায়গায় কি লিখবো বলো? 1/s। একদম গুড, 1/s। তাহলে এইটা আমাদের চলে আসলো 1/s ইন্টু ST প্লাস 1। ওকে, এইবার এটার যদি আমাকে, এটা আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে আছে, এটাকে যদি আমাকে টাইম ডোমেনে আনতে হয় তাহলে কি করতে হবে? ইনভার্স ল্যাপ্লাস শিখিয়েছি তো তোমাদেরকে আমি। ইনভার্স ল্যাপ্লাস কি করতে হবে তাহলে? এটার কি করে করব? এটাকে আমাকে আগে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, তাই না? পার্শিয়াল ফ্র্যাকশন মনে আছে? হ্যাঁ, একদম একদম একদম, a/s প্লাস, এটাকে আলাদা করে করবে, হ্যাঁ এখানে করবে না, এটাকে আলাদা রাফে করবে এইভাবে। তাহলে 1/s ইন্টু, এইখান থেকে শুধু এসটা রাখো, নাহলে পার্শিয়াল ফ্র্যাকশন হবে না, s প্লাস 1/t। তাহলে এই যেখানে t কমন নিয়ে নিলে একটা, তাহলে ওই টিটা কোথায় চলে যাবে? ওপরে চলে যাবে না? একটা টি যদি আমি ওপর নিচে ভাগ করি, ওপরে এইটা ডিভাইডেড বাই টি, আবার নিচে একটা টি, তাহলে ওপরে একটা 1/t থাকবে তো না? তাহলে এখানে 1/t লিখে রাখো, তাই তো? ওকে, তাহলে এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি a/s প্লাস b/s প্লাস 1/t। তাহলে এইটাকে আমরা আবার লিখতে পারি s ইন্টু s প্লাস 1/t, এটার সঙ্গে a দিয়ে মাল্টিপ্লিকেশন, এটা b ইন্টু s, তাহলে নিচের টার্মটা গেট ক্যান্সেল। তাহলে আমরা 1/t ইকুয়ালস টু লিখতে পারি a ইন্টু s প্লাস 1/t প্লাস b ইন্টু s। এবার a আর b এর ভ্যালু আমরা কি করে বের করব বলো? প্রসেস কি? if s equals to minus 1/t, তাই না? তাহলে এই এর টার্মটা পুরো জিরো হবে কিনা দেখো তো। আমি যদি s এর জায়গায় -1/t বসাই তাহলে এটা জিরো হবে? হ্যাঁ স্যার। বাস, তাহলে এখানে মাইনাস, তাহলে এই দুটো কেটে গিয়ে আলটিমেট b ইকুয়ালস টু কত হচ্ছে? -1। তাহলে b এর ভ্যালু বেরিয়ে গেল তোমার। আর if s equals to 0, তাহলে এখানে 0 আর এখানে 0 বসাও, তাহলে 1/t a ইন্টু 0 প্লাস 1/t, তাহলে 0 মানে a, তাহলে এটা কেটে যাবে, আবার a ইকুয়ালস টু 1। তাহলে এবার কি আসলো? পার্শিয়াল ফ্র্যাকশন 1/s মাইনাস 1/s প্লাস 1/t। কারো কোথাও ডাউট বলো? তাহলে টেকিং ইনভার্স ল্যাপ্লাস বোথ সাইড, আমি যদি বোথ সাইড ইনভার্স ল্যাপ্লাস নিই তাহলে কি পাবো? সিএসটা হয়ে যাবে স্মল সি ইন্টু টি ইকুয়ালস টু, এটা কি হবে বলো? 1/sটা স্যার 1 হয়ে যাবে, 1 মাইনাস এটা e to the power minus t বাই টাইম পিরিয়ড, তাই তো? এখানে এটাই হবে। ওকে, তাহলে টাইম পিরিয়ড বা ইয়েটা কি জিনিস দেখো, টাইম কনস্ট্যান্টের ভ্যালু যদি 0 হয়, ওকে ইনিশিয়ালি টাইম কনস্ট্যান্ট না টাইম, তাহলে আমি যদি লিখি যে
at initial condition when time equals to 0 তখন ct কত হবে গো t জায়গায় 0 বসালে 0 বাই সামথিং 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 1 মাইনাস 1 মানে 0 না 0 হচ্ছে দেখো তো ইনিশিয়াল কন্ডিশন মানে কি যখন টাইম 0 অ্যাট দ্যাট টাইম আমি যদি রেসপন্সের আউটপুটটা অ্যানালাইসিস করি রেসপন্সটা কি রেসপন্স অফ দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম উইথ ইউনিট স্টেপ ইনপুট একটা ফার্স্ট অর্ডার সিস্টেমে তুমি ইউনিট স্টেপ ইনপুট দিয়েছো দেওয়ার পরে তুমি ইনিশিয়াল কন্ডিশনটা চেক করলে ইনিশিয়ালি রেসপন্সের আউটপুটটা কি থাকবে স্যার 0 থাকবে যখন সময় 0 ইজ ইট ক্লিয়ার অর নট টেল মি তোমার কাছে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম আছে ইনিশিয়াল কন্ডিশনে এর আউটপুটটা কি থাকবে সেটাই আমি এখানে বের করলাম কি থাকবে যখন টাইম 0 তখন এটা 0 থাকবে বুঝলে বলো গো ব্যাপারটা ওকে অ্যাট ফাইনাল কন্ডিশন when t equals to infinite তাহলে t ইনফাইনাইটে কি হবে দেখো ct equals to 1 মাইনাস এই e টু দি পাওয়ারটাকে আমরা এরকম লিখতে পারি 1 বাই e টু দি পাওয়ার t বাই টাউ এটা টিটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল টিটা টাউ দিয়ে লেখে ঠিক আছে আমি আপাতত টি দিয়ে লিখেছি টি এরকম লেখা যায় কি দেখো তো এই যে এখানে ইনভার্স আছে আমি উল্টো করে লিখতে পারি ওকে তাহলে এবার টি এর জায়গায় যদি তুমি ইনফাইনাইট বসাও তাহলে এই পুরো টার্মটা ইনফাইনাইট সামথিং বাই ইনফাইনাইট কি হয় 0 না সামথিং বাই ইনফাইনাইট 0 তাহলে তখন আমাদের সিটি কোথায় যাচ্ছে 1 এ যাচ্ছে ওকে এইবার আউটপুট বিকাম তখন কি হচ্ছে ইউনিটি 1 তাহলে তখন সিটি আমাদের 1 হয়ে যাচ্ছে তখন টি ইকুয়ালস টু ইনফাইনাইট এবার এই টাইমটা যদি টাইম কনস্ট্যান্টের সমান হয় when t ইকুয়ালস টু t তখন সিটি কত হবে বলো তাহলে এখানে বসাও 1 মাইনাস ই টু দি পাওয়ার -1 হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার টি এর জায়গায় ক্যাপিটাল টি বসালে -1 তাহলে এই ই টু দি পাওয়ার -1 এর ভ্যালু কত জানো 1 মাইনাস 0.368 ই মানে কত এক্সপোনেনশিয়াল টার্মস মানে কত 2.7 সামথিং তার পাওয়ারে যদি -1 থাকে ভ্যালুটা কত আসে 0.30368 এটাকে যদি আমি ক্যালকুলেট করি মোটামুটি এরকম পাবো 0.632 ওকে তাহলে তিনটে টাইমের জন্য দেখলাম আমি ইনিশিয়াল কন্ডিশনে কত ফাইনাল কন্ডিশনে কত এবং যদি টাইম কনস্ট্যান্টের সমান হয় তখন আউটপুট কত আসছে সেটা এইবার আমার কোশ্চেন হচ্ছে স্যার টাইম কনস্ট্যান্টটা কি ওকে লিখো t equals to t is known as the time constant thus the time constant t thus the time constant capital T is defined as the time required for the output response
to attain to attain 63.2% of its final or steady state value, final or steady state value. ওকে, তার মানে কোনো একটা সিগন্যাল ট্রানজিয়েন্ট পিরিয়ড থেকে স্টেডি স্টেট পিরিয়ডে যাওয়া পর্যন্ত যে টাইম, দ্যাট ইজ কল্ড টাইম কনস্ট্যান্ট। তার মানে thus the time constant t is defined the time required for the output response to attain এত % of its final or steady state value. ওকে, তার মানে কি বোঝাতে চেয়েছে বলো তো এই জায়গাটায়, বলতে পারবে? কি বলতে চেয়েছে বলো? যে টাইম কনস্ট্যান্টটা হলো সেই টাইম, টি ইজ ডিফাইন অ্যাজ দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য আউটপুট রেসপন্স। একটা আউটপুট রেসপন্সের সেই টাইমটা যে টাইমে সে তার স্টেডি স্টেট কন্ডিশনে যাওয়ার 63.2% টাইম কভার করবে। ওকে, বা ফাইনাল পজিশনে যাওয়ার, ফাইনাল পজিশন মানেই তো স্টেডি স্টেট কন্ডিশন। তার মানে এটা যদি কার্ভ হয় তাহলে টাইম, এইটা যদি এরপর থেকে যদি স্টেডি স্টেট কন্ডিশন হয়, টাইম কনস্ট্যান্ট এরকম কোথাও আসবে। তাহলে এই যে এইটুকু যেতে যে টাইমটা লাগছে, কোনো একটা রেসপন্স তার স্টেডি স্টেট কন্ডিশনে যেতে যে টাইম লাগে সেটা টাইম রেসপন্স নয়। স্টেডি স্টেট কন্ডিশনে যেতে ধরো ওর 100 মিনিট টাইম লাগে, সাপোজ লাগে তো মাইক্রো সেকেন্ড, 100 মিনিট। তাহলে যে টাইমে ও এইটুকু জার্নির 63.2% কভার করে সেটাকে আমরা বলছি টাইম কনস্ট্যান্ট। যে টাইমে ও টোটাল জার্নির মানে ট্রানজিয়েন্ট টাইমের, এটা আমাদের ট্রানজিয়েন্ট টাইম, ট্রানজিয়েন্টের পরে স্টেডি স্টেট, তাহলে এই ট্রানজিয়েন্ট পিরিয়ডটা যদি ওর 100 মিনিট সময় লাগে তাহলে 63.2 মিনিটে ও যতটা টাইম মানে যতটা অতিক্রম করবে পথ, দ্যাট ইজ কল্ড আ টাইম কনস্ট্যান্ট। বা অতিক্রম করতে যে টাইমটা লাগে দ্যাট ইজ কল্ড আ টাইম কনস্ট্যান্ট। ট্রানজিয়েন্ট পিরিয়ড শেষ করতে যদি ওর 100 মিনিট টাইম লাগে তাহলে এইটুকু যেতে যে টাইমটা লাগবে, 63.2% যেতে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে তার টাইম কনস্ট্যান্ট। বোঝাতে পারছি? বলো গো। বুঝলে না কেউ? বুঝতে পেরেছো তো? ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। না বুঝলে চাপ হয়ে যাবে আমার। ওকে, তো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এখান থেকে, তোমরা এটা করে আনবে দেখি। রেসপন্স of the first order system with unit ramp function. Okay, first homework, র্যাম্প ফাংশনের জন্য করতে বলেছি, আর আরেকটা হচ্ছে রেসপন্স অফ দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম উইথ ইউনিট ইম্পালস ফাংশন। এখানকার মধ্যে থেকেও কিন্তু একটা কোশ্চেন পাবে, যে কোনো একটা স্টেডি স্টেট, র্যাম্প আর ইম্পালস, তিনটের মধ্যে একটা পাবে। তো নেক্সট দিন আমরা আগে এই দুটো হোমওয়ার্ক করব, তারপর আমরা কি করব, সেকেন্ড অর্ডারে যাব। আর কতটুকু করতে হবে, এটা এইটুকু করতে হবে, এই যে এই তিনটে,
এইটুকু বের করবে। এগুলো তো আমি জাস্ট বোঝালাম ব্যাপারটা, সবার জন্যই এটা টাইম কনস্ট্যান্ট সবার জন্য সেমই আসবে, করে দেখবে সেমই আসবে। বাকি এইটুকু মানে সিটি পর্যন্ত বের করতে হবে, সিটি পর্যন্ত বের করতে হবে, এগুলো না লিখলেও সিটি পর্যন্ত বের করতে হবে, ঠিক আছে? এইটুকু করে আনবে, বাকিটার দায়িত্ব আমি বুঝিয়ে দেওয়ার। ওকে, কি খুব কঠিন লাগছে নাকি গো কন্ট্রোল সিস্টেম? হ্যাঁ মোটামুটি একটু ভালো করে পড়ো, বই পড়ো, ভালো লাগবে, ঠিক আছে? আর তোমাদের সেমিস্টার এবার কি নভেম্বরে হবে না ডিসেম্বরে হবে? কিছু আপডেট পেয়েছো? ওই ডিসেম্বরেই হবে, বলে নভেম্বর, প্রতিবার নিতে পারে না ওরা, আর ম্যাকআউটের যা অবস্থা। ঠিক আছে, চলো রাখছি, বাই।